সজল তার গ্রামের বড় বট গাছের নিচে বসেছিল। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তার বন্ধু বাদল। কিরে সজল, কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো। বাড়ির সবাই ভালো তো? আরে বাদল, এই তো ভাই, আছি। বাড়ির সব ঠিক আছে। শুধু বাবা মারা যাবার পর থেকে মা কেমন চুপচাপ হয়ে গেছেন। আর তাছাড়া সংসারে আর্থিক টানাপোড়েন দেখা দিয়েছে। হ্যাঁ রে, কাকার কথা শুনলাম, খারাপ লাগলো বেশ। কি সুন্দর সুস্থ মানুষটা, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। সবই বিধাতার ইচ্ছা। তিনি কখন কাকে ডেকে নেবেন তা একমাত্র তিনিই জানেন। হ্যাঁ সেটাই। তা তুই কিছু করছিস সংসারে হাল ধরার জন্য? না রে, কাজ করার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। তবে তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই কি আমাকে কোনো... বাদল তার হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখার বাহানা করে বলে, আচ্ছা বন্ধু, শোন শোন, একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি বুঝলি। পথে তোর সাথে দেখা হয়ে গেল বলে একটু থামলাম। আমি তোর সাথে এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। বাদল কোন রকম পাশ কাটিয়ে সামনে এগিয়ে গিয়ে নিচে নিচে বলল, এই এক ঝামেলা। বাপ মরে গেছে, এখন আমার কাছে এসে কাজ খুঁজবে। এরপর টিকটিকির মতো পেছনে লেগে থাকবে। যত সব। সজল বটগাছের নিচে মন খারাপ করে বসে থেকে নিজে নিজে বলল, কেউ আমাকে কাজ দিতে চায় না। মৃত্যুর আগে বাবা এত এত ধার করে রেখে গেছেন সবার কাছে যে এখন কেউ আর আমাকে কোনো উপকারী করতে চায় না। আমাকে কিছু একটা করতে হবে। এভাবে বসে থাকলে তো আর চলবে না। যাই, আপাতত বাড়ির দিকে যাই। মা কি করছে একটু দেখে আসি। সজল তার বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকে এসে দেখে তার মা চুলায় হাঁড়িতে এক মুঠো চাল ছেড়ে দিচ্ছেন। সজল তার মায়ের দিকে এগিয়ে গেল। মা, কি করছো? এই এক মুঠো চাল কোথা থেকে পেলে? তুই এসেছিস বাবা, হাত মুখ ধুয়ে খেয়ে নে। খাবো ঠিক আছে, কিন্তু তুমি তো আমার প্রশ্নের উত্তর দিলে না। বাড়িতে তো চাল ছিল না, তাহলে চালগুলো এলো কোথা থেকে? আসলে বাবা, পাশের বাড়ির রহিমা আপাকে বলেছিলাম একটু চাল ধার দিতে, পরে আবার না হয় শোধ করে দেব। মা, তুমি আর কিছু ধার দেনা করো না। এমনিতেই বাবার ধারের জন্য কেউ আর আমাকে কোনো কাজ দিতে চায় না। কিন্তু তাই বলে কি না খেয়ে মরবি রে বাবা? না মা, তা বলছি না। দরকার হলে আমাদের যত পুরনো বাসন কোসন আছে ওগুলো বিক্রি করে খাবারের ব্যবস্থা করব কিছুদিন। আর আমি তো কাজ খুঁজছি, বিধাতার ওপর ভরসা রাখো মা। তার উপর ভরসা রেখেই তো বসে আছি রে বাবা। এখন এখন আর কথা বাড়াস না, যা তো হাত মুখ ধুয়ে খেতে আয়। সজল ভেতরে চলে যায়। কিছুদিন পর শীতকাল শুরু হলো। গ্রামের আনাচে কানাচে লোকেরা খেজুর গাছ থেকে রসের হাড়ি নামায়। শীতের মৌসুমী উপলক্ষে সবার গায়ে গায়ে উঠলো শীতের পোশাক। বাবু, বাইরে বসে আছিস কেন? ভেতরে যা, কি ঠান্ডা পড়েছে দেখছিস না? না মা, এখন ভেতরে গেলে চলবে না। আমাকে কাজ খুঁজতে যেতে হবে। দুদিন আগে মোড়ল মশাই বলেছেন একটা কাজ জোগাড় করে দেবেন। কিন্তু যে ঠান্ডা পড়েছে রে বাবা, এর মধ্যে আজ না গেলে হয় না? ঠান্ডা যে ক্ষুধার জ্বালার চাইতেও বেশি না মা। আমি আসছি মা, তুমি সাবধানে থেকো। সজল বেরিয়ে গেল। তার মা শীতের মধ্যে উঠোনে দাঁড়িয়ে খুব কাঁদছিল আর নিজে নিজে বলছিল, হে বিধাতা, আমার ছেলেটা যে কষ্ট করছে, তুমি তাকে এর ফল দিও। সজল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর সে মনে মনে বলল, মোড়ল মশাই নিশ্চয় আমার জন্য কাজের ব্যবস্থা করে রেখেছেন। যাই, গিয়ে দেখি। মোড়লের বাড়ির সামনে এসে বলল, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? মোড়ল মশাই, আমি সজল। আপনি আমাকে কাজ দিবেন বলেছিলেন। সজল, ও আচ্ছা,
তা বাবা, তুই বুঝি আর সময় পেলি না? এই শীতের সকালে কম্বল ছেড়ে উঠে দাঁড়ানোর জো নেই। শুধুমাত্র তোর জন্য আমাকে কম্বল ছেড়ে জানালার কাছে আসতে হলো। ক্ষমা করবেন মোড়ল মশাই, আসলে এতদিন ধরে কাজ খুঁজছি কিন্তু পাচ্ছি না। এমন কোনো দিন নেই যেদিন আমি বাসা থেকে বের হই নাই কাজ খুঁজতে। আচ্ছা আচ্ছা, বুঝলাম, পরে আসিস। শীত কমুক, তারপর কাজ দেব। যা, বাড়ি যা। কিন্তু মোড়ল মশাই। আর কথা বাড়াস না তো বাবু, যা। সজল কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এখন কি করব? কত বড় মুখ করে মাকে বললাম কাজ দেবে মোড়ল মশাই। এখন হে বিধাতা, তুমি কি দেখতে পাচ্ছ না? একটু তো দয়া করো আমাদের ওপর। হঠাৎ একটা গাছের পেছনে তার চোখ পড়লো, সেখানে একটা হাড়ির দিকে। ও কি, ওটা কি পরে আছে? সজল এগিয়ে গিয়ে এটা তুলে দেখলো, তার ভেতরে কয়েকটা ছোট ছোট গুড় আর তাদের গায়ে চালের গুঁড়া লেগে আছে। এগুলো আবার কি? বাড়িতে নিয়ে যাব, মাকে দেখাই, মা বলতে পারবে ভালো। সজল সেগুলো নিয়ে বাড়ি চলে এলো। মাকে দেখানোর পর, এগুলো যে কি তা তো কিছুই বুঝতে পারছি না রে বাবু। আমার তো মনে হচ্ছে কেউ ভাপা পিঠা খেয়ে খেয়ে এইভাবে রেখে দিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। হায় রে, আমরা খেতে পাই না, অথচ মানুষ কিভাবে খাবার নষ্ট করে। এগুলো আর রেখে লাভ নেই খোকা, তুই বাড়ির পেছনের খালি জায়গাটায় ফেলে দিয়ে আয়। আচ্ছা মা। সজল তার মায়ের কথা মতো বাড়ির পেছনে খালি অংশটিতে সেই চালের গুঁড়ো সহ গুড় ফেলে দিল। সজলের ঘুম ভাঙে তার মায়ের ডাকে। সজল, সজল, বাবা তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা, এইভাবে ডাকছো কেন? বাড়িতে চোর ডাকাত কিছু পড়েছে নাকি? গরিবের বাড়িতে আবার কিসের চোর ডাকাত? তাড়াতাড়ি দেখে যা, দেখে যা কি কাণ্ড হয়েছে। সজল তার মায়ের পিছু পিছু বাড়ির পেছনে গেল। সেখানে মাঝারি আকৃতির গাছ দেখা গেল, আর পুরো গাছ জুড়ে খালি ভাপা পিঠা ঝুলে আছে। ও মা, এ কি করে সম্ভব? আমিও তো সেটাই ভাবছি রে খোকা, গুড় থেকে কি করে গাছ হয়ে গেল? তাহলে নিশ্চয়ই এটা বিধাতার ইচ্ছায় হয়েছে। মা, আমি এখান থেকে কিছু ভাপা পিঠা নিয়ে বাজারে বিক্রি করে আসি। এখন শীতের মৌসুমে ভাপা পিঠার চাহিদা অনেক বেশি। আচ্ছা খোকা, যা, কেউ জিজ্ঞেস করলে বলিস মা বানিয়ে দিয়েছে। সজল তার মায়ের কথা মতো অনেকগুলো ভাপা পিঠা নিয়ে গ্রামের বাজারে বসে পড়লো। তার কাছ থেকে পিঠা কেনার জন্য ক্রেতা এলো। কিরে, তুই সজল না? ভাপা পিঠার ব্যবসা করছিস? ভালো ভালো, তোকে তো আবার কেউ কাজ দেবে না, ব্যবসা করেই খা, জীবনে উন্নতি করতে পারবি। হ্যাঁ কাকা, দোয়া করবেন। ভাপা পিঠা নেবেন? একদম টাটকা গরম গরম। দেখে তো ভালোই লাগছে। আচ্ছা, দে দেখি দুটো, খেয়ে দেখি। নিন কাকা। এত মজা! আমি শেষ এমন পিঠা খেয়েছিলাম আমার মায়ের হাতে। বউটা এত ভালো পিঠা বানাতে পারে না, তাই বাইরে থেকে পিঠা কিনে খেতে হয়। তা বাবা, এটার দাম কত বলতো? বেশি না কাকা, দুটোর দাম 5 টাকা। আপনি যেহেতু আমার প্রথম ক্রেতা, তাই আপনি 4 টাকা দিয়েন। বলিস কি রে, এত সস্তা? তোর উচিত এর দাম বাড়িয়ে দেওয়া। এই নে ধর, 5 টাকায় দিচ্ছি। ঠিক আছে কাকা, আবার আসবেন। এরপর তিনি সেই ক্রেতার সাথে আরো পরিচিত কিছু ক্রেতা নিয়ে সজলের দোকানের সামনে দাঁড়িয়ে তার বেশ সুনাম করলো এবং সেখান থেকে ভাপা পিঠা নিয়ে সবাইকে খাওয়ালো। হ্যাঁ দাদা, আপনি তো ঠিকই বলেছেন, এর স্বাদ তো সাধারণ পিঠার মতো না। মনে হচ্ছে অমৃত খাচ্ছি। বাবা, তুমি জীবনে অনেক বড় হও। এরপর ধীরে ধীরে শীতকালে
সেই ভাপা পিঠার ব্যবসা করেই সজল ভালো টাকা কামিয়ে ফেললো। গ্রীষ্মকাল আসার আগে তার নিজের জন্য একটা মুদি দোকানের ব্যবসা দিল। এরপর সজল ও তার মায়ের আর কখনো কোনো অভাব থাকলো